হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের জি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব তিনটি বিশেষ সংস্থা সম্পর্কে। আর সেই তিনটি বিশেষ সংস্থা হচ্ছে, একটা হচ্ছে ইউনিসেফ, তারপরে আলোচনা করব ইউনেস্কো, তারপরে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে আজকে টোটাল তিনটি বিশেষ সংস্থা যে আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের, তার সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে ইউনিসেফ আলোচনা এখন করব, তারপরে ইউনেস্কো, তারপরে WHO। তাহলে এই তিনটি টপিক নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিত, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে এই ইউনিসেফ সম্পর্কে জানা যাক। দেখো, ইউনিসেফ যার ফুল ফর্ম কি? দেখো, এই ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন, ইউএন ফর ইউনাইটেড নেশন, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ, ঠিক আছে? ইউনাইটেড নেশনস, আই ফর ইন্টারন্যাশনাল, সি ফর চিলড্রেন্স, ই ফর ইমার্জেন্সি, আর এফ ফর ফান্ড, ঠিক আছে? ইমার্জেন্সি ফান্ড এখানে লিখে দিচ্ছি। ইমার্জেন্সি ফান্ড। দেখো, এই যে ইউনিসেফ, এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। যদি পরীক্ষায় এটা লিখে দাও যে এটা ইউনিসেফের ফুল ফর্ম, তাহলে কিন্তু কাটা দিয়ে দেবে। এই যে ফুল ফর্মটা না, এটা আগে ছিল, যখন এই ইউনিসেফ গঠিত হয় তখন এই ফুল ফর্মটা দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে কিন্তু ফুল ফর্মটা পাল্টে গেছে। সেটা কি পাল্টে গেছে? দেখো, এখন যে ইউনিসেফের ফুল ফর্ম সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। শুধু এতটুকুই বোঝা গেল। যে আগে বলে নেই যে ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়। যে এই ইউনিসেফ প্রতিষ্ঠা হয় হচ্ছে 1946 সালের 11ই ডিসেম্বর, ঠিক আছে? তাহলে ডেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 1946 সালের 11ই ডিসেম্বর এই ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, এটা গঠিত হয়। তাহলে বর্তমানে যদি পরীক্ষায় আসে যে ইউনিসেফের ফুল ফর্ম কি, তাহলে কিন্তু তোমরা এই ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এটা দেবে না, তোমরা দেবে হচ্ছে শুধুমাত্র এটা। এখন ফুল ফর্ম হয়ে গেছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। দেখো, এই যে ইউনিসেফ, এটা গঠিত কেন হয়েছিল? যে 1946 সালের 11ই ডিসেম্বর এই ইউনিসেফ গঠিত হয়েছিল। তোমরা এখানে ফুল ফর্মের মধ্যে দেখতে পাচ্ছ যে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, অর্থাৎ শিশুদের জন্য। চিলড্রেন্স মানে কি? শিশু। তাহলে সেই শিশুদের জন্য একটা ফান্ড গঠিত হয়, অর্থাৎ একটা তহবিল গঠিত হয়। আর সেই তহবিলের মধ্যে যে অর্থ সঞ্চিত হবে তা দ্বারা শিশুদের কল্যাণ সাধন করা হবে। তাহলে 1946 সালে 11ই ডিসেম্বর কি হয়, যে তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এর মধ্যে কিন্তু যেই যেই দেশগুলি যুদ্ধ বিধ্বস্ত হয়, যুদ্ধের মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা একদম খারাপ হয়ে যায়। তাহলে সেই যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই সমস্ত যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল, আর সেখানের মধ্যে শিশুদের অবস্থা খুব খারাপ ছিল। কারণ কি? তখন খাবার অতটা ছিল না, খাবারের সংকট দেখা দিয়েছিল, বাণিজ্য ততটা চলছিল না, যুদ্ধের পরের পরিস্থিতি যেমন ছিল। তাহলে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শিশুদের জন্য এই তহবিলটা গঠিত হয়েছিল।
শিশুদের জন্য খাদ্য এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য। তাহলে মনে রাখবে যে এই যে ইউনিসেফ এটা গঠিত হয়েছিল 1946 সালের 11ই ডিসেম্বর। কেন? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় যে 1939 থেকে 1945 সালের মধ্যে, এরপরে যেই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলি ছিল সেই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলির মধ্যে যে শিশুরা ছিল তাদের স্বাস্থ্য, তাদের যে খাদ্য তা সরবরাহ করার জন্যই, তাদেরকে পরিষেবা প্রদান করার জন্যই কিন্তু এই ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড গঠিত হয়েছিল। ঠিক আছে, 1946 সালের 11 ডিসেম্বর এই নামটা ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, জরুরিকালীন অবস্থায় একটা ফান্ড গঠিত হয়েছিল, একটা তহবিল, যার দ্বারা আর কি যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলি আছে তার মধ্যে যে তাদের সেই দেশের শিশুদেরকে সাহায্য করার জন্য, শিশুদের খাদ্য, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য এই তহবিলটা গঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি আসে যে বর্তমানে মনে রাখবে যে এর যে নামটা, এই নামটা কিন্তু ইউনিসেফই আছে। ঠিক আছে, এখানে ইন্টারন্যাশনাল কথাটা সরে গেছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কথাটাও সরে গেছে, ইমার্জেন্সি কথাটাও সরে গেছে, কিন্তু ইউনিসেফের মধ্যে কিন্তু আই এটাও আছে, এই লেটারটাও আছে, এই লেটারটাও আছে। এখানের মধ্যে পোশাকি নামের কোনো পরিবর্তন হয়নি। ইউনিসেফ শর্ট যে নামটা আছে সেটা ইউনিসেফই আছে, কিন্তু ফুল ফর্মের মধ্যে ইন্টারন্যাশনাল আর এই ইমার্জেন্সি এই ওয়ার্ড দুটি বাতিল করা হয়েছে। ঠিক আছে, এখন বর্তমানে ইউনিসেফের ফুল ফর্ম কিন্তু এটা, মনে রাখবে। তাহলে কত সালের প্রতিষ্ঠা হয় ইউনিসেফ, এটা বোঝা গেল। এবার দেখবো যে এর সদর দপ্তর কোথায় অবস্থিত। দেখো, হেডকোয়ার্টার, সদর দপ্তর। তাহলে এই যে ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, এর যে সদর দপ্তর এটা আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত। তাহলে এর সদর দপ্তরটা মনে রাখবে যে ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকার নিউ ইয়র্ক শহরে, মনে রাখবে নিউ ইয়র্ক। তাহলে এখন ইউনিসেফের সাংগঠনিক কাঠামো দেখব। সাংগঠনিক কাঠামো, এই যে সাংগঠনিক কাঠামো এর মধ্যে তিনটি বডির নাম মনে রাখবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কার্যনির্বাহী পরিষদ, একটা হচ্ছে কার্যনির্বাহী পরিষদ অর্থাৎ এক্সিকিউটিভ বোর্ড, দ্বিতীয় যেটা মনে রাখবে যে জাতীয় কমিটি, ঠিক আছে, আর 3 নম্বর যেটা সেটা মনে রাখবে আঞ্চলিক কার্যালয়, আঞ্চলিক কার্যালয়। ঠিক আছে, রিজিওনাল অফিস। ঠিক আছে, আর এটা ন্যাশনাল কমিটি। তাহলে এই যে তিনটি, এটা হচ্ছে তিনটি বডি আছে এই ইউনিসেফের। আর মনে রাখবে যে এই যে কার্যনির্বাহী পরিষদ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটি মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে যে সাংগঠনিক কাঠামোর মধ্যে এই তিনটি বডি আছে ইউনিসেফের। এই কার্যনির্বাহী যে পরিষদ যা আছে, অর্থাৎ ইংরেজিতে বললে এক্সিকিউটিভ বোর্ড, ঠিক আছে, ইংরেজিতে বলা হয় এক্সিকিউটিভ বোর্ড। তাহলে এই যে এক্সিকিউটিভ বোর্ড আছে, কার্যনির্বাহী পরিষদ আছে, এইটা হচ্ছে এই ইউনিসেফের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, মনে রাখবে। তাহলে এই যে কার্যনির্বাহী পরিষদ ইউনিসেফের, এটা হচ্ছে প্রধান, ঠিক আছে, এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। ঠিক আছে, প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী। তাহলে যদি কোশ্চেন আসে যে ইউনিসেফ এই যে সংস্থা, একটা বিশেষ সংস্থা, এর প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার নাম কি? তাহলে মনে রাখবে কার্যনির্বাহী পরিষদ অর্থাৎ এক্সিকিউটিভ বোর্ড। আর এই এক্সিকিউটিভ বোর্ড বা কার্যনির্বাহী পরিষদের মধ্যে টোটাল কতজন সদস্য আছে? মনে রাখবে 36 জন। ঠিক আছে, তাহলে এই দুটি ইম্পর্টেন্ট না, তার জন্য আমি মুছে দিচ্ছি। শুধু এই কার্যনির্বাহী পরিষদ সম্পর্কে তোমাদের জানতে হবে একটু, তাই আমি লিখে দিচ্ছি। তাহলে এর যে সদস্য সংখ্যা মনে রাখবে, সদস্য হচ্ছে
36 জন হচ্ছে এর সদস্য সংখ্যা। আর এই যে কার্যনির্বাহী পরিষদের 36 জন সদস্য, তারা কত বছরের জন্য নির্বাচিত হন? মনে রাখবে, এই যে 36 জন সদস্য, তারা 3 বছরের জন্য নির্বাচিত হন। 3 বছরের জন্য নির্বাচিত বা নিযুক্ত হন। তাহলে নিযুক্ত তো কেউ করবে, তাহলে কার দ্বারা নিযুক্ত হবে? মনে রাখবে, এই যে 36 জন ইউনিসেফের কার্যনির্বাহী পরিষদের সদস্য আছে, তারা 3 বছরের জন্য অর্থনৈতিক ও সামাজিক যে পরিষদ আছে, আমি আগে পড়িয়েছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জ যে এত বড় একটা সংগঠন বিশ্বের মধ্যে, ইউনাইটেড নেশনস, তার মধ্যে টোটাল 6টি ভাগ আছে: সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপরে আন্তর্জাতিক বিচারালয়, অচি পরিষদ আর সচিবালয়। তাহলে এই যে 6টি বিভাগ বা প্রিন্সিপাল অর্গান, এর মধ্যে যে 3 নম্বর যেটা বললাম অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, যাকে ইকোসকো বলি, তাহলে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দ্বারাই কিন্তু এই 36 জন সদস্য নিযুক্ত হন। তাহলে কার দ্বারা নিযুক্ত হন? মনে রাখবে যে 3 বছরের জন্য নিযুক্ত হন কার দ্বারা? নিযুক্ত হন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দ্বারা। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দ্বারা। তাহলে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তোমরা জানো, এর মধ্যে 54 জন সদস্য আছে, আমি আগেও পড়িয়েছিলাম। তাহলে এই যে বডিটা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সম্মিলিত জাতিপুঞ্জের একটা বিভাগ, তার দ্বারা এই ইউনিসেফের 36 জন যে সদস্য আছে কার্যনির্বাহী পরিষদে, তারা নিযুক্ত হন 3 বছরের জন্য। তাহলে এই ইউনিসেফের সম্পর্কে তোমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কার্যনির্বাহী পরিচালকের সম্পর্কে। পরিচালক, ঠিক আছে, ইংরেজিতে বললে এক্সিকিউটিভ ডাইরেক্টর, ঠিক আছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর, ঠিক আছে। তাহলে এই যে ইউনিসেফ, এই ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক, তিনি হচ্ছেন এই যে প্রশাসনিক প্রধান, এই ইউনিসেফের কার্যনির্বাহী পরিষদের প্রশাসনিক প্রধান। তাহলে এই যে কার্যনির্বাহী পরিচালক, বর্তমানে তাহলে কোশ্চেন এসে যায় যে বর্তমানে কার্যনির্বাহী পরিচালক ইউনিসেফের কে আছেন? তাহলে নামটা মনে রাখবে, ঠিক আছে, এখানে আমি নামটা লিখে দিচ্ছি, যে যদি পরীক্ষায় আসে যে বর্তমানে ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক অর্থাৎ এক্সিকিউটিভ ডাইরেক্টর কে আছেন, তাহলে মনে রাখবে নামটা ক্যাথরিন রাসেল। তাহলে ক্যাথরিন রাসেল, তিনি বর্তমানে এক্সিকিউটিভ ডিরেক্টর অর্থাৎ কার্যনির্বাহী পরিচালক আছেন এই ইউনিসেফের। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর এখানে সদস্য সংখ্যাটাও এটা ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। আর প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কোনটা? কার্যনির্বাহী পরিষদ, এটাও মনে রাখবে। আর এই ডেটটাও খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল ইউনিসেফের সাংগঠনিক কাঠামো। এবার দেখব এই ইউনিসেফের কার্যাবলী, ঠিক আছে, কি কি কাজ করে থাকে। এখন দেখো যে এই ইউনিসেফের কার্যাবলী কি কি কাজ করে থাকে, 3টি কাজ আলোচনা করব শর্টে, তোমরা শুধু মনে রাখবে, ঠিক আছে। যে বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা, তাহলে ইউনিসেফের কাজ কি? যে বিশ্বব্যাপী পৃথিবীর মধ্যে শিশুদের অধিকার রক্ষা করা, তাদের যে রাইটস আছে সেটা রক্ষা করো, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, তাদের শিক্ষা, এই সমস্ত বিষয়ে আর কি কাজ করে এই ইউনিসেফ। তারপরে হচ্ছে দ্বিতীয়, শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন। তাহলে শিশুদের অধিকার রক্ষা করার জন্য পদক্ষেপ তো নিতে হবে, কিছু কর্মসূচি তো গ্রহণ করতে হবে, তাহলে সেই কর্মসূচিও বাস্তবায়ন করে এই ইউনিসেফ। বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দেশের যে সরকার আছে তাদের সঙ্গে আর কি কোলাবোরেশন করে অনেক কাজ করে এই ইউনিসেফ। ভারতেও কিন্তু ইউনিসেফের সঙ্গে ভারত সরকার মিলে অনেক কর্মসূচি বাস্তবায়ন করে। নেক্সট হচ্ছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশ্বব্যাপী টিকাদানের হার বৃদ্ধিতে ভূমিকা। তাহলে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, বিশ্বব্যাপী টিকাদানের হার বৃদ্ধিতে এই ইউনিসেফের ভূমিকা কিন্তু আছে। শুধুমাত্র যে শিশুদের অধিকার রক্ষা করে সেটা না, শিশুদের থেকে তারপরে যে মহিলারা আছে মহিলাদের দিকেও নজর রাখা হয়, ঠিক আছে। তাহলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশ্বব্যাপী টিকাদান এর হার বৃদ্ধিতে
এই ইউনিসেফের অনেক ভূমিকা রয়েছে। আর এর জন্য ইউনিসেফের যে এত অবদান, তার জন্য 1965 সালে এই ইউনিসেফকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। মনে রাখবে 1965 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়, নোবেল পুরস্কার পায়। ঠিক আছে, তাহলে কত সালে পায় এই ডেটটা মনে রাখবে, আর ইউনিসেফ পায় এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ইউনিসেফ শেষ। ঠিক আছে, এখন আলোচনা করব ইউনেস্কো সম্পর্কে। তাহলে এখন ইউনেস্কো সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো ইউনেস্কোর প্রথমে ফুল ফর্মটা জেনে নেওয়া যাক, যে ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে, দেখো ইউএন, এই ইউনিসেফের মধ্যেও ইউএন ছিল, ইউএন মানে ইউনাইটেড নেশনস। ঠিক আছে, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ। তাহলে এটারও ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে এর ফুল ফর্মটা লিখে দিচ্ছি, যে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, কালচারাল অর্গানাইজেশন। তাহলে এই ফুল ফর্মটা মনে রাখবে, যে এই ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল অর্থাৎ শিক্ষার দিক দিয়ে, সায়েন্টিফিক অর্থাৎ এখানে বিজ্ঞানসম্মতভাবে, অ্যান্ড কালচার অর্থাৎ যে সংস্কৃতি আছে তার কথা বলা হচ্ছে। শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি এর উপর ভিত্তি করে কিন্তু এই ইউনেস্কো, এই বিশেষ সংস্থাটি গঠিত হয়েছে। কবে গঠিত হয়েছে এটার সালটাও মনে রাখবে, যে 1945 সালের 16ই নভেম্বর। তাহলে 1945 সালে 16ই নভেম্বর এই যে ইউনেস্কো এটা গঠিত হয়েছিল, এটা মনে রাখবে। তাহলে এই যে ইউনেস্কো এটা কেন গঠিত হয়েছিল, দেখো পৃথিবীর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল। তাহলে এরও কিন্তু উদ্দেশ্য একটাই, যে পৃথিবীর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। এই ইউনেস্কো যে সংস্থাটা গঠিত হয়েছিল, এখানের মধ্যে ইউনেস্কোর যে সংবিধান আছে, দেখো প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা সংগঠন তার কার্য সম্পাদন করতে গেলে, সেই সংস্থা চলতে গেলে অনেক নিয়ম কানুন আছে সেই সংস্থার। যেমন একটা দেশ চলতে গেলে দেশের সংবিধান আছে, দেশটা কিভাবে চলবে, ঠিক তেমন এই ইউনেস্কো যে সংগঠনটি আছে, সংস্থাটা আছে, সেটা তারও কিন্তু একটা সংবিধান আছে, অর্থাৎ ইউনেস্কো এই সংগঠনটা কিভাবে পরিচালিত হবে। তো এই সংবিধানের মধ্যে লেখা আছে যে যুদ্ধ যেহেতু মানুষের মনের মধ্যে সৃষ্টি হয়, তার জন্য যুদ্ধ মানুষের মনের মধ্যেই তো প্রথমে সৃষ্টি হয়, তাহলে মানুষের মনের মধ্যেই শিক্ষার দ্বারা, বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনার দ্বারা এবং সংস্কৃতি, বিভিন্ন সংস্কৃতির সম্পর্কে আমাদের জানা, এর মাধ্যমে কি হবে, যে আর কি সমাজের মধ্যে, বিশ্বের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত হবে, আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হবে, এবং এক জাতি অপর জাতিকে যাতে শ্রদ্ধা করে, এর দ্বারা বিশ্বের মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে। এটা হচ্ছে এই ইউনেস্কোর মতে। ঠিক আছে, ইউনেস্কো কি চায়, যে বিশ্বের মধ্যে যেহেতু যুদ্ধ সব মানুষের মনের মধ্যেই প্রথমে আসে, তার জন্য কি করতে হবে, যে শিক্ষার দিক থেকে, বিজ্ঞানসম্মত ভাবনা চিন্তার মাধ্যমে এবং কালচার অর্থাৎ সংস্কৃতির দ্বারা মানুষের মনের পরিবর্তনের মাধ্যমেই কি করা যাবে, যে বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা যাবে। ঠিক আছে, তাহলে ডেটটা মনে রাখবে ইম্পর্টেন্ট, যে কত সালে এটা প্রতিষ্ঠিত হয়, আর এর ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তাহলে এবার দেখবে যে এই যে সংস্থাটা, এটা একটা বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থা হিসাবে একটা স্থায়ী, ঠিক আছে, স্থায়ী বিশেষ উদ্দেশ্য সাধক, বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থার স্বীকৃতি পায় কত সালে মনে রাখবে, স্বীকৃতি পায় কত সালে
মনে রাখবে 1946 সালের 14ই ডিসেম্বর, ঠিক আছে, 1946 সালের 14th ডিসেম্বর এই যে ইউনেস্কো এটা একটা স্থায়ী, ঠিক আছে, স্থায়ী বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থা হিসেবে স্বীকৃতি পায়। এই ডেটটাও ইম্পর্টেন্ট। এখন দেখবো যে এর সাংগঠনিক কাঠামো, যেমন ইউনিসেফের দেখেছিলাম ঠিক তেমনই এই ইউনেস্কোরও দেখবো যে এর সাংগঠনিক কাঠামো, ঠিক আছে। তাহলে প্রথমে এখানে কি লিখবো যে সাংগঠনিক কাঠামো। যেমন ইউনিসেফের মধ্যে কার্যনির্বাহী পরিষদ ছিল, এখানেও কার্যনির্বাহী পরিষদ আছে, ঠিক আছে, এখানেও 3টি বডি আছে। প্রথম হচ্ছে সাধারণ সম্মেলন, সাধারণ সম্মেলন। দ্বিতীয় হচ্ছে কার্যনির্বাহী পরিষদ, যেমন ইউনিসেফের মধ্যে কার্যনির্বাহী পরিষদ ছিল, এটাও কিন্তু কার্যনির্বাহী পরিষদ, কিন্তু দুটি কিন্তু আলাদা, ঠিক আছে, কার্যনির্বাহী পরিষদ অর্থাৎ এক্সিকিউটিভ বোর্ড, ঠিক আছে, এক্সিকিউটিভ বোর্ড। আর সাধারণ সম্মেলন অর্থাৎ জেনারেল কনফারেন্স। আরেকটা হচ্ছে সচিবালয় অর্থাৎ সেক্রেটারিয়েট, সচিবালয়। এটা কিন্তু আবার তোমরা ভেবো না যে সম্মিলিত জাতিপুঞ্জের যে 6টি বিভাগ ছিল তার মধ্যে যে লাস্ট যে বিভাগটি আলোচনা করেছিলাম সচিবালয়, সেটা কিন্তু এটা না, ঠিক আছে, এটা এই ইউনেস্কোর সচিবালয়, সাংগঠনিক কাঠামোর মধ্যে তার মধ্যে বডি, ঠিক আছে। তাহলে এই যে সাধারণ সম্মেলন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইউনেস্কোর মধ্যে আর কি প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী যে সংস্থা সেটাই হচ্ছে সাধারণ সম্মেলন, ঠিক আছে। প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, ঠিক আছে, মনে রাখবে। যেমন ইউনিসেফের মধ্যে কার্যনির্বাহী পরিষদ ছিল প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, যা সিদ্ধান্ত নেওয়ার সেই ইউনিসেফের সেটা কার্যনির্বাহী পরিষদ দিবে, আর যার মধ্যে 36 জন সদস্য ছিল। ঠিক তেমনই সাধারণ সম্মেলন, এই সাধারণ সম্মেলনের মধ্যে কিন্তু আর কি এই যে বডিটা সাধারণ সম্মেলন, এটাই কিন্তু প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। আর এই যে ইউনেস্কো, এর মধ্যে কতজন মেম্বার আছে মনে রাখবে, এর মধ্যে মেম্বার আছে হচ্ছে 194টি আর কি সদস্য দেশ। এখানে লিখে দিচ্ছি 194টি সদস্য দেশ আছে, ঠিক আছে। ইউনেস্কো, এই ইউনেস্কোরও আর কি সদস্য সংখ্যা কত, 194। ঠিক তেমন এই সাধারণ সম্মেলনেরও সদস্য সংখ্যা হচ্ছে 194টি সদস্য দেশে। আর এই যে সাধারণ সম্মেলন, এটা প্রতি 2 বছরে একবার করে হয়, ঠিক আছে, প্রতি 2 বছরে একবার হয় সাধারণ সম্মেলন, ঠিক আছে, এক জায়গায় সম্মেলন বসে, এই সাধারণ সম্মেলন সেটা 2 বছরে একবার, ঠিক আছে, 2 বছর হবে, তারপর একবার সম্মেলন বসবে, আবার 2 বছর পরে আবার সম্মেলন বসবে, এমন করে কিন্তু আর কি সম্মেলন হয়। তাহলে এখান থেকে যদি কোশ্চেন আসে যে ইউনেস্কোর প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার নাম কি, সাধারণ সম্মেলন। ইউনেস্কোতে বর্তমানে কতগুলি সদস্য দেশ আছে, 194। ইউনেস্কোর সাধারণ সম্মেলন যে সংস্থাটা আছে তার সদস্য সংখ্যা কত, সেটাও 194। এই সাধারণ সম্মেলনের আর কি কত বছর অন্তর অন্তর সম্মেলন বসে, 2 বছর অন্তর অন্তর। এখন দেখবো কার্যনির্বাহী পরিষদ, এই কার্যনির্বাহী পরিষদের এটাও একটা ইম্পর্টেন্ট বডি, সেটা মনে রাখবে যে এই কার্যনির্বাহী পরিষদের মধ্যে কতজন মেম্বার আছে, মনে রাখবে 58, 58 জন সদস্য আছে, ঠিক আছে। আর তারা 4 বছরের জন্য নিযুক্ত হন, মনে রাখবে সদস্য 4 বছরের জন্য নিযুক্ত হন, 4 বছরের জন্য নিযুক্ত হন।
তাহলে এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে ইউনেস্কোর যে কার্যনির্বাহী পরিষদ আছে অর্থাৎ এক্সিকিউটিভ বোর্ড আছে তার সদস্য সংখ্যা কত মনে রাখবে 58। আর এই 58 এই যে 58 জন সদস্য তারা 4 বছরের জন্য নিযুক্ত হন, 4 বছর হবে অন্য সদস্য আসবে, ঠিক আছে, এমন পাল্টাবে। আর সচিবালয় এটা শুধু মনে রাখবে, এর মধ্যে আর কিছু কোশ্চেন আসার মতো নেই। আরেকটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে মহাপরিচালক এর সম্পর্কেও কিন্তু কোশ্চেন এসে যায় যে এই ইউনেস্কোর মহাপরিচালক যে আছে এই মহাপরিচালক হচ্ছে এই ইউনেস্কোর প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তাহলে মনে রাখবে ইউনেস্কোর প্রধান প্রশাসনিক কর্মকর্তা ঠিক আছে। তাহলে যদি কোশ্চেন এসে যায় যে ইউনেস্কোর প্রধান প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে, মহাপরিচালক, এটা একটা পদের নাম, ঠিক আছে। এর মধ্যে এখন কে আছেন তাহলে নামটা মনে রাখবে, বর্তমানে মহাপরিচালক অর্থাৎ এক্সিকিউটিভ ডাইরেক্টর, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে মহাপরিচালককে ইংরেজিতে কি বলা হয় যে এক্সিকিউটিভ ডাইরেক্টর। তাহলে এই যে মহাপরিচালক বর্তমানে কে আছেন, তাহলে বর্তমানে যিনি আছেন তার নামটা এখানে লিখে দিচ্ছি, অড্রে আজৌলে, ঠিক আছে, অড্রে আজৌলে, এই নামটা মনে রাখবেন। এই অড্রে আজৌলে বর্তমানে ইউনেস্কোর মহাপরিচালক অর্থাৎ ডাইরেক্টর আর কি এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত আছেন, এই নামটাও ইম্পর্টেন্ট। তাহলে বর্তমানে ইউনেস্কোর যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ মহাপরিচালক তিনি হচ্ছেন অড্রে আজৌলে, এটা মনে রাখবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দুটি পয়েন্ট সেটা মনে রাখতে হবে, সেটা আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে এগুলি আমি মুছে দিচ্ছি, তোমরা এগুলি নোট করে রাখো, ঠিক আছে। তাহলে এখন আলোচনা করব যে এমন দেশের নাম, ঠিক আছে, এমন দেশের নাম যেই দেশগুলি ইউনেস্কোর সদস্য কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য দেশ নয়। তাহলে এরকম দেশের নামগুলি তোমাদের জানতে হবে, ঠিক আছে। যেমন তাহলে প্রথমটা কি লিখব যে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য কিন্তু এই ইউনেস্কো নয়, ঠিক আছে, ইউনেস্কো এর সদস্য নয়। কোন দেশ, তাহলে নামগুলো মনে রাখবে, ঠিক আছে। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য, ঠিক আছে, কিন্তু ইউনেস্কোর সদস্য নয়। তাহলে এমন দেশের নাম মনে রাখবে, উত্তর হবে ইসরায়েল আর লিচেনস্টাইন। তাহলে এই যে দুটি দেশ হচ্ছে ইসরায়েল আর লিচেনস্টাইন, এই দুটি দেশ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য, ইউনাইটেড নেশনস যার মধ্যে 193টি দেশ আছে তার সদস্য, কিন্তু ইউনেস্কোর সদস্য নয়। ইউনেস্কোর মধ্যে 194টি দেশ আছে, তাই না, 194টি দেশ আছে ইউনেস্কোর মধ্যে, এই সংস্থার মধ্যে, কিন্তু এই দুটি দেশ কিন্তু এই ইউনেস্কোর সদস্য নয়। আর একটা কোশ্চেন এসে যায় যে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় কিন্তু আবার ইউনেস্কোর সদস্য, ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় কিন্তু ইউনেস্কো এর সদস্য, ঠিক আছে। কোন দেশ, এমন দেশের নাম বলো যেই দেশ আর কি সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় কিন্তু আবার ইউনেস্কোর সদস্য। তাহলে তার নাম হচ্ছে, মনে রাখবে, এটার উত্তর হবে হচ্ছে
ফিলিস্তিন, কুক দ্বীপপুঞ্জ, আরেকটা হচ্ছে নিউ। ঠিক আছে, এই যে তিনটি দেশ বললাম আর কি, ফিলিস্তিন আর কুক দ্বীপপুঞ্জ আর নিউ, এই তিনটা। তাহলে এবার দেখবো যে এই ইউনেস্কোর কার্যাবলী কি কি কাজ করে থাকে ইউনেস্কো। প্রথমে লিখে দিচ্ছি, তারপর এক এক করে আলোচনা করছি। হ্যাঁ, তাহলে এখন দেখো যে এই ইউনেস্কোর কার্যাবলী কি কি কাজ করে থাকে। ঠিক আছে, আমি শর্টে তিনটি লিখে দিয়েছি। শিক্ষার প্রসার, তাহলে এই ইউনেস্কো আর কি বিশ্বের মধ্যে শিক্ষার উন্নতি সাধনের জন্য চেষ্টা করছে এবং নিরক্ষরতা যে আছে তাকে দূরীকরণের জন্য অনেক পদক্ষেপ আর কি নিচ্ছে। ঠিক আছে, তাহলে শিক্ষার প্রসার ঘটানো, কি নিরক্ষরতা দূরীকরণের জন্য অনেক আর কি পদক্ষেপ নিচ্ছে। এটা হচ্ছে প্রধান লক্ষ্য তার, শিক্ষার প্রসার ঘটানো। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। দেখো, এক এক দেশে এক এক সংস্কৃতি, শুধু দেশ বলতে না, আমাদের দেশেই ভারতেই কিন্তু অনেক সংস্কৃতির মানুষ বসবাস করে। সংস্কৃতি মানে কি? সংস্কৃতি মানে হচ্ছে এক এক আর কি এক এক জায়গার এক এক মানুষের এক এক ভাষা আর কি, পোশাক, খাদ্য, বাসস্থান, এই সমস্ত ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। তাহলে এই হচ্ছে সংস্কৃতি। তাহলে ইউনেস্কো কি করে যে পৃথিবীর যে ঐতিহ্যবাহী স্থানগুলি আছে, বিশ্বের মধ্যে যে ঐতিহ্যবাহী স্থান আছে তাদেরকে সংরক্ষণও করে। অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্য স্থানকে নির্বাচিত করে এই ইউনেস্কো। যেমন ভারতের মধ্যেই কিন্তু আর কি 43 টোটাল 43টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। ঠিক আছে, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে, যেমন অজন্তা আর এলোরার গুহা। ঠিক আছে, তাহলে বর্তমানে ভারতের মধ্যে 43 এতগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। তাহলে এটা কিন্তু ইউনেস্কোর দ্বারা করা হয়। ঠিক আছে, তাহলে বিভিন্ন যে সংস্কৃতির মানুষেরা আছে, বিভিন্ন সংস্কৃতি তার সংরক্ষণের জন্য, তাদের সংস্কৃতির মূল্যবোধকে উৎসাহিত করার জন্য কিন্তু এই ইউনেস্কো কাজ করে থাকে। তারপরে বৈজ্ঞানিক ক্ষেত্রে সহযোগিতা, তাহলে বিশ্বের মধ্যে যে উন্নয়নশীল দেশগুলি আছে তাদেরকে বৈজ্ঞানিক দিক থেকে, অর্থাৎ তারপরে সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট গোল আছে, স্থিতিশীল উন্নয়ন আছে, তার প্রতি এবং পরিবেশ রক্ষার জন্য কিন্তু আর কি অনেক পদক্ষেপ নেয় এই ইউনেস্কো। তাহলে এই হয়ে গেল ইউনেস্কোর কার্যাবলী। এবার আলোচনা করব লাস্ট যেই টপিকটা বাকি আছে, সেটা হচ্ছে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে এখন আলোচনা করব এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO সম্পর্কে। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাতে বললে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাহলে এই WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা কত সালে প্রতিষ্ঠিত হয় এই ডেটটা মনে রাখবে, যে 1948 সালে 7 এপ্রিল। ঠিক আছে, প্রতিষ্ঠা হয় বা গঠিত হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। 1948 সালে 7 এপ্রিল এই WHO গঠিত হয়েছিল। আর এই WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মনে রাখবে সুইজারল্যান্ডের জেনেভাতে, জেনেভা শহরে। তাহলে জেনেভা মনে রাখবে শুধু, যে জেনেভা হচ্ছে একটা শহরের নাম, আর এই শহরটি কোন দেশে আছে? সুইজারল্যান্ড, ইউরোপের একটি দেশ সুইজারল্যান্ড। সেই সুইজারল্যান্ডের যে একটি শহর যার নাম জেনেভা, এই জেনেভাতেই কিন্তু এই WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত। এবার দেখব এই WHOর সাংগঠনিক কাঠামো। ঠিক আছে, এর যে স্ট্রাকচারটা, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এটা দেখব এখন। এর মধ্যে প্রথমে যে আছে সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সভা। বিশ্ব স্বাস্থ্য সভা। ঠিক আছে, এই বিশ্ব স্বাস্থ্য সভা। 2 নম্বর হচ্ছে কার্যনির্বাহী পরিষদ। আর একটা কথা মনে রাখবে যে এই যে WHO এর মধ্যে কতজন সদস্য আছে মনে রাখবে, বর্তমানে 194টি সদস্য দেশ আছে। ঠিক আছে, ইউনেস্কোরও 194, এই WHO-রও 194টি দেশ আছে। কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনে কিন্তু 194টি না, তার থেকে এক কম, 193টি দেশ আছে। এটা মনে রাখবে। তাহলে এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সভা, কার্যনির্বাহী পরিষদ, 3 নম্বর হচ্ছে সচিবালয়,
আর 4 নম্বর হচ্ছে আঞ্চলিক কার্যালয়, ঠিক আছে, আঞ্চলিক কার্যালয় অর্থাৎ রিজিওনাল যে অফিস আছে তার কথা বলা হচ্ছে। তাহলে যে বিশ্ব স্বাস্থ্য সভা এটা হচ্ছে প্রধান আর কি সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা মনে রাখবে। এই ডাব্লিউএইচওর যে প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এটা মনে রাখবে, প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। আর এই বিশ্ব স্বাস্থ্য সভাতে কতজন ব্যক্তি আছে বা কতজন সদস্য আছে মনে রাখবে, এই 194 যতগুলি দেশ আছে ডাব্লিউএইচওতে ততগুলি সদস্য দেশ আছে এই সাধারণ কি বিশ্ব স্বাস্থ্য সভাতে, এটা মনে রাখবে। আর এই যে কার্যনির্বাহী পরিষদ এর মধ্যে কতজন সদস্য আছে মনে রাখবে, এর মধ্যে 34 আর কি 34 জন সদস্য আছে। আর তারা কত বছরের জন্য নির্বাচিত হন মনে রাখবে, তারা 3 বছরের জন্য, 3 বছরের জন্য নিযুক্ত হন। তাহলে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কার্যনির্বাহী পরিষদ আছে অর্থাৎ এক্সিকিউটিভ বোর্ড আছে তার মধ্যে কতজন সদস্য আছে 34। কত বছরের জন্য নিযুক্ত হন এই 34 জন সদস্য, 3 বছরের জন্য নিযুক্ত হন। আর সচিবালয় সম্পর্কে তোরা জানতে হবে না, তোমাদের জানতে হবে আঞ্চলিক কার্যালয় যে রিজিওনাল যে অফিস আছে সারা পৃথিবীতে, তাহলে কতগুলি আছে মনে রাখবে 6টি রিজিওনাল অফিস আছে কার, এই ডাব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কয়টি আঞ্চলিক কার্যালয়? 6টি। তাহলে এই হয়ে গেল সাংগঠনিক কাঠামো। আরেকটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে মহাপরিচালক সম্পর্কে। যেমন ইউনেস্কোর মহাপরিচালক সম্পর্কে আলোচনা করেছি, মহাপরিচালক হচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তা, ঠিক তেমনই এই ডাব্লিউএইচওরও কিন্তু মহাপরিচালক রয়েছে। মহাপরিচালক, এই মহাপরিচালক হচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তা, ঠিক আছে, প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তাহলে এই যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই পদটার নাম হচ্ছে মহাপরিচালক অর্থাৎ এক্সিকিউটিভ ডাইরেক্টর। এই এক্সিকিউটিভ ডাইরেক্টর বা মহাপরিচালক বর্তমানে কে আছেন তার নামটা মনে রাখবে, বর্তমানে আছেন যিনি তার নাম হচ্ছে টেড্রোস আধামন গেব্রেইসাস। তাহলে টেড্রোস, ঠিক আছে, টেড্রোস আধামন গেব্রেইসাস এই নামটা মনে রাখবে যে বর্তমানে এক্সিকিউটিভ ডাইরেক্টর অর্থাৎ মহাপরিচালক বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কে আছেন, টেড্রোস আধামন গেব্রেইসাস এই নামটা মনে রাখবে। তাহলে এখন দেখো যে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যাবলী সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টগুলি এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ হতে পারে, ঠিক আছে, মনে রাখবে। বর্তমানে মহাপরিচালক কে আছেন, বিশ্ব স্বাস্থ্য সভার মধ্যে কতজন সদস্য আছে 194টি, প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার নাম হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সভা, এর মধ্যে কতজন সদস্য 34, 3 বছরের জন্য নিযুক্ত হয়, আর আঞ্চলিক কার্যালয় 6টি আছে, আর সদর দপ্তর এটাও ইম্পর্টেন্ট, সদর দপ্তরটা জেনেভাতে রয়েছে, আর কত সালে প্রতিষ্ঠিত হয় এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ফুল ফর্মটা তো মনে রাখবেই। এবার আলোচনা করব এর কার্যাবলী, ঠিক আছে, কার্যাবলী প্রথমে লিখে দিচ্ছি তারপরে এক এক করে আলোচনা করছি। এখন দেখো যে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যাবলী কি কি কাজ করে থাকে। প্রথম দেখো যে বিশ্ব স্বাস্থ্য বিষয়ে নেতৃত্ব প্রদান করে, তাহলে বিশ্বের মধ্যে স্বাস্থ্য বিষয়ে নেতৃত্ব প্রদান করে এই ডাব্লিউএইচও। বিশ্বের মধ্যে স্বাস্থ্য নীতি নির্ধারণ করা, বিভিন্ন পরামর্শ প্রদান, বিশেষজ্ঞদের পরামর্শ দান, তারপরে আর কি স্বাস্থ্যের যে মান তা নির্ধারণ সেই বিষয়ে আর কি, তারপরে স্বাস্থ্যনীতি তা সেই বিষয়ে এই আর কি নেতৃত্ব দিয়ে থাকে এই ডাব্লিউএইচও। নেক্সট হচ্ছে জনস্বাস্থ্য সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ। তাহলে জনস্বাস্থ্য সংক্রান্ত যে তথ্যাদি, বিশ্বের মধ্যে যে জনস্বাস্থ্যের যে তথ্য সেটা সংগ্রহ করাও কিন্তু এই ডাব্লিউএইচওর আরেকটা কাজ। নেক্সট হচ্ছে স্বাস্থ্য শিক্ষার প্রসার।
স্বাস্থ্য সচেতনতা মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই যাতে একজন মানুষ সুস্থভাবে চলতে পারে জীবনে, তাহলে এই যে শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, তার প্রসারের জন্য কিন্তু এই WHO কাজ করতে থাকে। নেক্সট হচ্ছে স্বাস্থ্য বিষয়ক গবেষণাকে উৎসাহ দান। তাহলে স্বাস্থ্য বিষয়ক গবেষণার ক্ষেত্রে কোনো দেশ যদি কোনো ভ্যাকসিন বা কোনো যদি ক্লিনিক্যাল কি ট্রায়াল দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সাহায্য করে থাকে এই WHO। তাহলে এই যে কার্যাবলী এই চারটেই লিখিয়ে দিলাম, এটা শুধু এমনি মনে রাখবে, ঠিক আছে? তাহলে কোশ্চেন যেভাবেই দেখ ঘুরিয়ে ফিরিয়ে তোমরা সব কোশ্চেন করতে পারবে। তাহলে আজকে ইউনিসেফ, তারপরে ইউনেস্কো আর WHO এই তিনটি টপিক শেষ। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে, ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক, আরেকটা আলোচনা করব সেটা হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে এই দুটি টপিক সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, আর তার মাধ্যমেই দ্বিতীয় চ্যাপ্টার শেষ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তারপরে তৃতীয় চ্যাপ্টারে আমরা ক্লাস শুরু করে দেব। তাহলে নেক্সট ভিডিওতে আমরা এই ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক আর IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আন্তর্জাতিক অর্থ ভান্ডার এর সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।